বন্ধুগণ, আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতৃবৃন্দই যুদ্ধ অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন না। কাজেই তাদেরকে তথাকথিত যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করার কোনো নৈতিক ও আইনগত সুযোগ নেই। 1972 সালের 24শে জানুয়ারি দালাল আইন জারি করা হয়। এই আইনের অধীনে প্রায় 1 লক্ষ লোক গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অভিযোগ আনা হয় 37,471 জনের বিরুদ্ধে। তাদের মধ্যে 34,623 জনের বিরুদ্ধে সাক্ষী প্রমাণের অভাবে কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। 2,848 জনকে বিচারের জন্য সোপর্দ করা হয়। বিচারে 752 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং 2,096 জন বেকসুর খালাস পেয়ে যায়। যে 752 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাদের মধ্যে জামাত নেতৃবৃন্দের কেউ ছিলেন না। 1973 সালের 30 নভেম্বর মরহুম শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ক্ষমা ঘোষণার পরে অভিযুক্তদের মধ্যে যারা সাধারণ ক্ষমায় আওতায় পড়ে এমন সবাই মুক্তি লাভ করেন। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের সাথে যারা জড়িত ছিল তাদের ক্ষেত্রে সাধারণ ক্ষমা প্রযোজ্য ছিল না। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো লোকই ওই 4টি অপরাধের সাথে জড়িত ছিলেন না। তার প্রকৃষ্ট প্রমাণ হলো সাধারণ ক্ষমা ঘোষণার পরে আওয়ামী লীগ সরকার আরও 1.5 বছর ক্ষমতায় ছিল। ওই সময়ের মধ্যে জামাত নেতাদের মধ্যে মামলা রুজু হওয়া তো দূরের কথা, কোনো থানায় একটি এফআইআর পর্যন্ত করা হয়নি। সকলে জানেন 1996 সালে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। 1983 থেকে 90 সাল পর্যন্ত এরশাদ সরকারের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগের সাথে জামাত ইসলামী যুগপৎভাবে আন্দোলন করেছে। 1994 সালে থেকে 1996 সাল পর্যন্ত কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে জামাত ইসলামী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই সাথে আন্দোলন করেছে। তখন আওয়ামী লীগের কাছে জামাত ইসলামী গণতন্ত্রের সহায়ক শক্তি ছিল। এমনকি 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগ জামাতকে নিয়ে কোয়ালিশন সরকার গঠনের জন্য প্রস্তাব সহ প্রতিনিধি পাঠিয়েছিল, কিন্তু জামাত তখন তাদের সাথে সরকার গঠনে রাজি হয়নি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিএনপিকে সাথে নিয়ে একসাথে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের অঙ্গীকারের ভিত্তিতে 4 দলীয় জোট গঠিত হয়। 2001 সালের নির্বাচনে জয়লাভ করে 4 দলীয় জোট সরকারে অংশগ্রহণ করার পরেই আওয়ামী লীগ জামাতের উপর রুষ্ট হয়। সেজন্যই ক্ষমতায় এসে জামাতের উপর প্রতিশোধ গ্রহণ করার জন্যই এখন আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট সরকার তথাকথিত যুদ্ধ অপরাধের বিচারের উদ্যোগ গ্রহণ করেছে বলে দেশবাসী মনে করছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে কংগ্রেসের নেতৃত্বে ভারত এবং মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়। স্বাধীনতার পরে কংগ্রেসের কোনো নেতা যেমন স্বাধীন পাকিস্তানের নাগরিক হিসেবে নির্বিঘ্নে বসবাস ও রাজনীতি করেছেন, তেমনি মুসলিম লীগের কোনো নেতাও ভারতের নাগরিক হিসেবে নির্বিঘ্নে বসবাস ও রাজনীতি করেছেন। কেউ কাউকে 47-এর পূর্বের ভূমিকার জন্য গালাগাল বা দোষারোপ করেননি কিংবা স্বাধীনতা বিরোধী হিসেবে অভিহিত করেননি। কেউ কাউকে দেশ থেকে বাধ্য করেননি। জাতিকে বিভক্ত করার পরিবর্তে ঐক্যবদ্ধভাবে জাতি গঠনের ভূমিকা পালন করেছেন। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম লীগ এবং কংগ্রেস জাতীয় দায়িত্ব পালন করেছে। ঠিক তেমনি 1971 সালে তখনকার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেছে। তখন যারা ছাত্র ছিল তারা অনেকেই এখন বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্ব পালন করছেন। সেই জন্য তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো কতটুকু যুক্তিসঙ্গত আমরা লক্ষ্য করছি। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে রাজনৈতিক জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য অপপ্রচার চালাচ্ছে। পৃথিবীর কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্যকে হিংসা, বিদ্বেষ ও জিজ্ঞাসায় পরিণত করার নজির খুঁজে পাওয়া যাবে না। সকলে জানেন যে রাজাকার বাহিনী গঠন করা হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের ক্যাবিনেট সেক্রেটারি গোলাম ইসাক খানের জারিকৃত একটি অধ্যাদেশের অধীনে। রাজাকার বাহিনীতে লোক নিয়োগ করা হয়েছিল স্থানীয় প্রশাসনের সিও, ওসি, পৌরসভার চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে হাটবাজারে ঢোল শহরতের মাধ্যমে। আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে লোক বাছাই করে তাদের নিয়োগের জন্য সিও এবং ওসি জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের বরাবরে সুপারিশ করেছিল। কাজেই রাজাকার বাহিনী গঠনের সাথে জামাত ইসলামী এবং এর ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক ছিল না। প্রকাশিত সরকারি গেজেটে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তালিকায় যেসব লোকদের নাম আছে তাতে জামাত নেতৃবৃন্দের কারো নাম নেই। জামাত ইসলামী নেতৃবৃন্দ কেউ ওই সব বাহিনীর কমান্ডার হওয়া তো দূরের কথা, সাধারণ সদস্য ছিলেন না। উক্ত বাহিনী গঠিত হয়েছিল পাকিস্তান সরকারের উদ্যোগে এবং পরিচালিত হয়েছিল সরকারের নিয়ন্ত্রণে। কাজেই
সেই সময় সংগঠিত কোনো অন্যায় কাজের জন্য জামাত ইসলামী নেতৃবৃন্দ দায়ী করার কোনো যুক্তি নেই, সুযোগই নেই। ওই সময় সংগঠিত কোনো অন্যায় কাজের জন্য জামাত ইসলামী নেতৃবৃন্দকে দায়ী করা প্রকৃতপক্ষে তাদের উপর বড় ধরনের জুলুম ও অবিচার। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে তৎকালীন যারা জামাত ইসলামী এবং ছাত্র সংগঠনের জনবল ছিল খুবই সীমিত। তারা কোনো রকমে তাদের অস্তিত্ব বজায় রেখে চলেছিল। বর্তমান জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের জনবল ও শক্তি সামর্থ্যের তুলনায় তৎকালীন জামাত ইসলামী এবং ছাত্র সংগঠনের শক্তি সামর্থ্য ছিল কোনো কোনো ক্ষেত্রে প্রায় 50 থেকে 100 ভাগের 1 ভাগ। এত সীমিত সংখ্যক জনবল নিয়ে তখন তাদের পক্ষে জাতীয়ভাবে কোনো কিছু করা কি আদৌ সম্ভব ছিল? প্রকৃতপক্ষে তথাকথিত যুদ্ধ অপরাধ ইস্যুর সাথে যারা জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনকে জড়িত করছে, তারা ঐতিহাসিক বাস্তবতাকেও অস্বীকার করছে। যুদ্ধ অপরাধীর আন্তর্জাতিক স্বীকৃত সংজ্ঞা হচ্ছে যুদ্ধকালীন সময়ে যুদ্ধরত যে পক্ষ হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ইত্যাদি অন্যায়ের কাজের সাথে জড়িত হয় এবং মানবতা বিরোধী অপরাধ করে তারাই যুদ্ধ অপরাধী বা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনকারী। যুদ্ধরত কোনো বাহিনীর সদস্য হিসেবে যারা যুদ্ধ করেনি, যুদ্ধ অপরাধীর সংজ্ঞা অনুযায়ী তারা যুদ্ধ অপরাধী বা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনকারী হতে পারে না। তখনকার জামাত ইসলামী রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা ভিন্ন অবস্থানে ছিল, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাহলে যুদ্ধ অপরাধী হয় কী করে? তখনকার যুদ্ধে অংশগ্রহণকারী পাকিস্তানি সেনাবাহিনীর 195 জনকে তৎকালীন আওয়ামী লীগ সরকার তদন্তের মাধ্যমে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেছিল এবং তাদের সকলেই ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা। তখন তদন্ত করে আর কাউকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। স্বাধীনতার স্থপতি তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান 1974 সালের 9 এপ্রিল তাদের ক্ষমা করে পাকিস্তান পাঠিয়ে দিয়েছিলেন। যারা অস্ত্র হাতে যুদ্ধই করেননি, এখন তাদের মধ্যে যুদ্ধ অপরাধী খোঁজা চলমান নয়।